আমি নাম বলবো না, সেই ভদ্রলোক নাই এখন। এমপির ইলেকশন হচ্ছে, পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, সে ঘুরে ঘুরে বক্তৃতা করছেন। তিনি জেনারেল আসনে দাঁড়িয়েছিলেন। আমাকে ভোট দিয়ে যদি জিতিয়ে পাঠাতে পারেন দিল্লিতে গেলে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই এডিসি বিরোধিতা করা। এই হিন্দুস্তান পাকিস্তান আমি করতে দেবো না। শুধু আপনার বিরুদ্ধে না, আপনাদের পার্টির বিরুদ্ধে আচ্ছা, কি অভিযোগ? বড় অভিযোগ বলতে পারেন যে সবসময় আপনারা তীব্রতাদের দাবি রেখেছেন বা প্লেইং ডার্টি পলিটিক্স উইথ তীব্রতা ফিল করেন। কীভাবে দেখছেন স্যার সেটা, মানে অভিযোগ আপনাদের পার্টির বিরুদ্ধে? ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদ, এটা তো বামফ্রন্টের লড়াইয়ের ফসল। দ্বিতীয়ত ভাষার দাবি, ককবরককে রাজ্য ভাষা, বামফ্রন্টের সরকারের সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে। মাতৃভাষায় পড়ার সুযোগ স্কুলে ওখানে ইন্ট্রোডিউসড হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে বিশেষ সাবজেক্ট হিসাবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে ককবরক পড়াবার ব্যবস্থা হয়েছে। ভারতবর্ষ কোন জায়গায় আছে? জমি যেটা হস্তান্তরিত হয়েছে কংগ্রেস শাসনে বেআইনিভাবে উপজাতিদের, আমাদের দেশের যে ভূমি সংস্কার আইন আছে, এটা করা যায় না, কিন্তু হয়েছে। বামফ্রন্ট সরকার সেই জমি পুনরুদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। এটা প্রতিরোধ করবার জন্য দাঙ্গাও বাঁধাবার চেষ্টা করেছে, সেটাও মোকাবেলা হয়েছে। আবার হস্তান্তরিত জমি পুনরুদ্ধার করে ট্রাইবেলদের হাতে যখন দেওয়া হয়েছে, তাতে গিয়ে দেখা গেছে কোনো কোনো জায়গায় প্রকৃত অর্থেই তারা গরিব মানুষ, যাদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে, তারা নন ট্রাইবেল। এদের পাশে দাঁড়িয়েও সরকার তাদেরকে ভিন্ন জায়গায় একটু জমি দেওয়ার চেষ্টা করেছে, ঘরবাড়ি তৈরি করতে সাহায্য করেছে। কেমন না? এটা এক পেশের দৃষ্টি না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারটা কাজ করার সেখানে চেষ্টা করেছে। এবং এর বাইরে মানে সামগ্রিকভাবে আমি তো আগেই উল্লেখ করেছি, উপজাতি অধ্যুষিত এলাকার চেহারাটার মধ্যে তো একটা পরিবর্তন আনার সেখানে ভূমিকা দিয়েছে। তার মানে আমরা যা করেছি এতে আমরা সন্তুষ্ট। এটা ওই সময় যেমন আমরা বলিনি, এখন আমরা বলি না। কিন্তু তোমরা তো অনেক কথাবার্তা বলে এখানে এসছো। কেন্দ্রীয় তোমাদের সরকার, রাজ্য তোমাদের সরকার, প্রধানমন্ত্রী নিজে বক্তৃতা করে বলেছে। 18 নির্বাচনের সময় যখন এসছে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কিন্তু কথা বলতে পারেনি। বলছে না, ভালো কাজ করেছে, অনেক কাজ করেছে, কিন্তু সব কাজ তো রাজ্য সরকার চাইলেও একটা একটা করতে পারবে না। এটা করার জন্য কেন্দ্রের সাহায্য চাই। কেন্দ্রে আমরা আছি, রাজ্য যদি আমাদের সরকার আসে, তাহলে বাড়ি একটা ডাবল ইঞ্জিন, টাকা পেতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সে ঘুরিয়ে কিন্তু স্বীকার করে গেল, কেন্দ্রে এরা সরকারে থাকার সময় রাজ্যের বামফ্রন্ট সরকারকে প্রয়োজন মতো টাকা দিত না। মানুষ বুঝে নিল যে ঠিকই তো বামফ্রন্ট সরকার তো বারবারই বলছে আমরা তো এই কাজ ওই কাজ করতে চাই, কেন্দ্র সাহায্য করছে না। এখন এই প্রধানমন্ত্রী বলছেন আমাদের ভোট দিয়ে সরকার যদি তোমরা রাজ্যে করো, কেন্দ্র রাজ্য দুই সরকার, এক দলের সরকার, টাকার কোনো অভাব হবে না। এবং এটা ঘটনা, তারা বলছেন টাকার কোনো অভাব নেই। টাকার যদি অভাব না থাকে তাহলে চাকরি হচ্ছে না কেন? স্কুলে মাস্টার নিচ্ছে না কেন? হাসপাতালে ডাক্তার নিচ্ছে না কেন? নার্স নিচ্ছে না কেন? স্বাস্থ্যকর্মী নিচ্ছে না কেন? হাসপাতালে ওষুধ কেন সব কিনতে হয়? অপারেশন করতে গেলে সুই, সুতা, ব্যান্ডেজ, গজ সমস্ত কেন পয়সা দিয়ে কিনে দিতে হয়? গ্রামের হাসপাতালে ডাক্তারবাবুরা কেন রুগীকে ভর্তি করে 7 দিন রেখে চিকিৎসা করা দরকার, এটা কেন বন্ধ করে দিয়েছে? খাবার পয়সা নাই। ইভেন ট্রাইবেল এলাকাতে ভর্তি তো করাচ্ছেই না, বরং রেফার করে দিচ্ছে, আগরতলায় যাও অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে যাও। বলছে কি করে যাবো, পয়সা নেই তো আমার। বলে ঠিক আছে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে যাও। ভীষণ খুশি বলেই বলছে অ্যাম্বুলেন্সে কিন্তু পেট্রোল ডিজেল তোমাদের কিনতে হবে, আমাদের কাছে নাই। তারা বলছে তো কি বলছেন, প্রহসন। আমার খাবার পয়সা নেই, গাড়ি ভাড়া নেই, অ্যাম্বুলেন্সে পেট্রোল ডিজেলের পয়সা আমি দেবো? এই অ্যাম্বুলেন্সটা তাহলে রেখে লাভ হলো কি? আমি কথাগুলো বলছি খুব সংক্ষেপে, অনেক সময় নিয়ে নিলাম। ফলে এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন।
এরা বিজেপি, এরা হচ্ছে অল্প অংশের মানুষের স্বার্থ রক্ষা করা। বড় বড় একচেটিয়া পুঁজিপতি, কেমন কর্পোরেট হাউস, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করছে। এবং এই নীতি নিয়ে আমাদের ত্রিপুরায় যে বিজেপি সরকারটা চলছে, আর তো কত, আর মাত্র 2 মাস হলে পরে এটা 7 বছর হয়ে যাবে। এখানে কি চলছে? বিজ্ঞাপন, প্রচার, উৎসব, কেমন, এছাড়া তো আর কিছু নাই। পোস্টার, আরে মন্ত্রীদের ছবিতে 6 লাখ সারা ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময় রাস্তায় কেউ মন্ত্রীদের ছবি দেখেছে? সরকারি পুস্তকে পর্যন্ত নির্দেশ ছিল আমাদের, কোনো মন্ত্রীর ছবি ছাপানো যাবে না। এর পিছনে কি মানে দৃষ্টিভঙ্গি এটাই। এটা ব্যক্তি প্রচার কেন হবে? কালেক্টিভ। রামশ্যাম যদুমধুর ছবি কেন যাবে? মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সরকারে। মুখ্যমন্ত্রী একলা কি করবেন? তার তো মন্ত্রিসভা আছে, প্রশাসন আছে, মন্ত্রীরা সিদ্ধান্ত নেয়, কার্যকরী কে করে? অফিসাররা করে। কাজে এটা একটা কালেকটিভ ব্যাপার। ফলে এই জায়গায় তুমি সরকারের সুযোগ নিয়ে ব্যক্তি প্রচার করবে লক্ষ কোটি টাকা খরচ করে, হ্যাঁ, তুমি একটা তোমার নিজস্ব ইমেজ তৈরি করার চেষ্টা করবে, মানুষের জন্য কিছু কাজ দেবে, এই টাকাগুলি কেন মানুষের কল্যাণে খরচ করছো না? আমাদের অনেকে তখন সমালোচনা করতো আপনাদের প্রচারটা দুর্বল, বড় বড় পত্রিকায় কেন আপনারা প্রতি বছরে 4বার 5বার করে তার পেজ সবটা নিয়ে কেন বিজ্ঞাপন দিচ্ছেন না? আমরা আস্তে আস্তে সবই নিয়ে বলতাম এটার জন্য যে পয়সাটা খরচ হবে আমরা হিসাব করে দিয়ে গেছি, এই পয়সা দিয়ে 2টা বা 3টা গ্রামের মধ্যে 10টা জলের কল বসানো যাবে। এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আর কেউ বলতো না। কিন্তু এখনের সরকারের কাছে তা না। কাজে এই জায়গাটাতে বুঝতে হবে, আমি যেটা দিয়ে শুরু করলাম, কোন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কে কার স্বার্থ রক্ষা করতে চায়, এই জায়গাটা হচ্ছে ফারাক। বলে আমি যদিও সংক্ষেপে বলবো ভাবলাম, কিন্তু প্রশ্নটা যেভাবে এসছে এটা তো এর চাইতে সংক্ষেপে বলা গেল না। এই রাজ্য সরকার যদি 7ম তফসিলও যে কোনো সময় ভেঙে দিতে পারে। আমরা বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট লড়াই করে, কমিউনিস্টরা লড়াই করে এখানে এডিসি করেছে, তখন তো এটার বিরোধিতা করেছে কংগ্রেস। বলছে এডিসি করা মানে ত্রিপুরাকে হিন্দুস্তান পাকিস্তানে ভাগ করে দেবে। এডিসি এলাকা বলে যেটা হবে সেখানে নন ট্রাইবেল যারা, তাদের তো নাগরিক অধিকারই থাকবে না। এবং আমি নাম বলবো না, সেই ভদ্রলোক নাই এখন। এমপির ইলেকশন হচ্ছে, পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, সে ঘুরে ঘুরে বক্তৃতা করছেন। তিনি জেনারেল আসনে দাঁড়িয়েছিলেন। আমাকে ভোট দিয়ে যদি জিতিয়ে পাঠাতে পারেন দিল্লিতে গেলে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই এডিসি বিরোধিতা করা, এই হিন্দুস্তান পাকিস্তান আমি করতে দেবো না। দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্রোচ। আইডিওলজিক্যালি, পলিটিক্যালি, কনস্টিটিউশনালি, ডেমোক্রেটিক্যালি ফাইট করে, স্ট্রাগল করে ইলেকশনে হারানো শুধু না, আমরা তো এই দাবিটা আদায় করলাম। কেমন না? কারণ মুরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রথম অকংগ্রেসি সরকার, তার কাছে আমরা দাবি করেছিলাম। নৃপেন চক্রবর্তী দশরথ গিয়ে এই রাজ্যপালের বাড়িতে তিনি হাত জোড় করে বলেছেন, দেখুন আপনারা জানেন আমি সংবিধানের উপরে আর কিছু স্পর্শ করব না। ষষ্ঠ তফসিল মানে কি, যে আইনের মধ্যে যে ষষ্ঠ তফসিলটা আছে তাতে কোন কোন জায়গায় ষষ্ঠ তফসিল হবে সেই রাজ্যগুলোর নাম উল্লেখ করা যায়, তার মধ্যে ত্রিপুরার নাম নেই। আমাদের দাবি হচ্ছে এর মধ্যে ত্রিপুরার নাম ঢুকো, আমরা ষষ্ঠ তফসিল চাই। ব্যাখ্যা করে বুঝিয়েছেন কেন চান, বলে চাই এই কারণে এই ষষ্ঠ তফসিলে ভিত্তিতে এই জেলা পরিষদটার উপরে নিয়ন্ত্রক হবেন রাজ্যপাল। রাজ্যপাল তো কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। সেই জায়গাতে রাজ্য সরকার যদি দেখা যায় যারা উপজাতি জনগণের এই অধিকারগুলো দেওয়ার প্রশ্ন মুখে যাই বলুন আন্তরিক না, আমাদের রাজ্যের অভিজ্ঞতা যেটা আমি বললাম এটা মাথায় রেখে বলেছে, তাহলে আমরা এখন যদি 7ম তফসিল মোতাবেক জেলা পরিষদ করি, আমরা যখন থাকবো না, আমরা চিরদিনই একটা জায়গায় থাকবো, নাও তো হতে পারে, মানুষ যে কোনো সময় পরিবর্তন করতে পারে, তখন এদের অপছন্দ হলে তারা তো ভেঙে দেবে। কিন্তু 6ষ্ঠ তফসিল হলে তো রাজ্য সরকার চাইলেই জেলা পরিষদ ভাঙতে পারবে না। ওইটা হচ্ছে মৌলিক বেসিক ডিফারেন্সটা। তো এই জায়গায় দাঁড়িয়ে
লড়াই করে আমরা সপ্তম তফসিলে তখন মোরারজি দেশাই বলছেন যাই হোক আমি আর কোনো সংশোধন করবো না, সপ্তম তফসিলের ভিত্তিতে তোমরা করো, আমাদের দিক থেকে কোনো অসুবিধা থাকবে না, আপত্তি করবো না, আমরা তোমাদের সাহায্য করব। সবাই জানতেন মোরারজি দেশাই হার্ড নাট, যা একবার বললেন এখান থেকে তিনি সরবেন না। পরবর্তী সময় বামফ্রন্ট সরকার ঠিক করেছে অলরাইট, এখন এটা নিয়ে তার সঙ্গে তো আমাদের ঝগড়াঝাটি করে লাভ নেই, আমরা সপ্তম তফসিলের ভিত্তিতেই শুরু করব। শুরু হলো, কিন্তু ষষ্ঠ তফসিলের দাবি আমরা ছাড়িনি। এই বিধানসভায় গিয়ে আবার প্রস্তাব আসলো এবং এই বিধানসভায় সর্বসম্মতিক্রমে ওয়ান অ্যান্ড অল ষষ্ঠ তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ হোক তাকে সমর্থন করলেন। ঠিক আছে, তাহলে ওই কী কারণে বললাম, বলে সপ্তম তফসিল মোতাবেকে যখন জেলা পরিষদ নির্বাচন করবার জন্য উদ্যোগ নিল বামফ্রন্ট সরকার দাঙ্গা বাঁধিয়ে দিল। কারা এটার পেছনে মূল ভূমিকা নিল? কে জানো না? টিউজিসের ভূমিকা। যখন সপ্তম তফসিল মোতাবেকে জেলা পরিষদ হবে তখন তারা স্লোগান দিল 1949 সালের 15ই অক্টোবরের পর যারা ত্রিপুরা এসে তাদেরকে ত্রিপুরা থেকে বের না করে জেলা পরিষদ নির্বাচন করা যাবে না। তার মানে বামফ্রন্ট সরকার একটার পর একটা কর্মসূচি কার্যকরী করলে পরে একদিকে কংগ্রেস আরেকদিকে তাদের মস্তিষ্ক প্রসূত উপজাতিদের মধ্যে বিভেদ তৈরি করা এবং উপজাতি এবং বাঙালিদের মধ্যে দূরত্ব তৈরি করা, তাহলে গণতান্ত্রিক ভিত্তিটা দুর্বল হবে, কেমন না? কাজেই সেই দিক থেকে টিউজেসের আর কি স্লোগান থাকবে? যে 3-4টা দাবি নিয়ে তারা শুরু করেছিলেন কিন্তু যুক্ত আন্দোলনে আসলেন না, বাঙালিদের নিয়ে আন্দোলন করলে আমরা থাকবো না, এগুলো শুধু ট্রাইবেলদের দাবি, কেন বাঙালিরা আসবে? দশরথ দেব এখন বলেছিলেন যে বলছেনটা কি আপনারা? আরে আমরা তো ট্রাইবেলরা ত্রিপুরাতে সংখ্যালঘু, আমরা ঐক্যবদ্ধ হলো, সংখ্যাগুরুরা যদি আমাদের সমর্থন না করে কে আমাদের কথা শুনবে? আর যদি আমরা সংখ্যালঘু নাও হই, আমরা যদি সংখ্যাগুরুও হই, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে কেউ আমাদের এই দাবিকে সমর্থন করে আমাদের লড়াই অংশগ্রহণ করতে আসবে, এটা তো আমাদের জন্য আনন্দের, উৎসাহের, আমাদের মানে আস্থার যে ভিতটা এটা শক্তিশালী হবে। কেন এটার বিরোধিতা করছেন? কিন্তু প্রশ্নটা তা না, প্রশ্নটা হচ্ছে এই আন্দোলনটা অগ্রসর হতে দেব না, এটা হলে পরে এদের সুবিধা হয়ে যাবে, এই দিয়ে শুরু করেছিল তারা। ফলে বামফ্রন্ট সরকারে আসার পর এই যে 3-4টা মূল বিষয় ছিল এই সবগুলো সে কার্যকরী করতে শুরু করলো। যে কথা দিয়ে আমি শুরু করলাম, লড়াইয়ের ময়দানে যে স্লোগান নিয়ে আন্দোলন হলো, সেই লড়াইয়ের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি হলো। সরকার এসে বামফ্রন্ট ঠিক করলো, সরকার ঠিক করলো ওই স্লোগান আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যা যা আমরা করতে পারি অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি আমরা কার্যকরী করব। ঠিক আছে না? তো সেইগুলি এই সরকার কার্যকরী করতে শুরু করলো। এখন জেলা পরিষদকে কোথায় নিয়ে গেছে এখন তো আমাদের তরফ থেকে আলাদা করে বলে সময় নেওয়া ঠিক হবে না। তখন এই সময়ে আমরা ক্ষমতা চাইছিলাম, সরকারে থাকার সময় আমরা ক্ষমতা চাইছিলাম যে তাকে আরও অধিক ক্ষমতা দাও, টাকা দাও, পয়সা দাও, হ্যাঁ, না হলে একটা স্বশাসনের এলাকা দিলাম, ক্ষমতাও সীমাবদ্ধ থাকলো, টাকাও নাই পয়সাও নাই, রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, তাহলে কি করে হবে? এরকম জায়গায় আরও অন্যান্য জায়গা থেকে প্রশ্নগুলি উঠতো। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা মানে অ্যামেন্ডমেন্ট করে এই সংশোধনীটা আনার চেষ্টা করলো, সরকারের মত চাইলো। আমরা তখন বামফ্রন্ট সরকার, আমরা সেখানে পরীক্ষা নিরীক্ষা করলাম, এডিসির কাছে আমরা পাঠালাম, তারা পরীক্ষা নিরীক্ষা করলেন, তারা মত দিলেন, আমরা মন্ত্রিসভায় বসলাম, সমস্ত আলোচনা করে সমস্ত জিনিস একসাথে করে ইয়েস the initiative what you have taken we support it, আমরা আমাদের মত সহ ব্রডলি তোমাদের কথাগুলি আমরা গ্রহণ করেছি, একটা দুটো যোগ করেছি, এটা আহামরি এমন কিছু বিষয় না। কারণ এটা হলে পরে সব সমস্যার সমাধান হবে এটা মোটেই ঘটনা না। হ্যাঁ, কারণ সমস্যাটা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতি। তো এটার সঙ্গে তো এই বিষয়গুলি তেমনভাবে যুক্ত না। ওই যেটা বললাম স্বয়ং শাসনের কিছু সুযোগ, রাইট, এবং তার সঙ্গে অর্থনীতির বিষয় তার মধ্যে তেমনভাবে ছিল না। ডেসপাইট অল দিস থিংস উই ওয়ার দি ফার্স্ট স্টেট হু সেন্ড দিস অপিনিয়ন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট, দিদেন সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তারা করেনি, তারপরে এরা এসছেন, এরাও তো করছে না। এখন এটা নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে, আমাদের এতে কোনো আপত্তি নাই, তো হচ্ছে না তো, ইট শুড বি ইমপ্লিমেন্টেড। আমরাই তো বলছি, বরং আমরা বলছি তোমরা বলছো তোমরা চাপ দাও, কেন্দ্র তোমাদের সরকার, রাজ্য তোমাদের সরকার। কাজে এটা হচ্ছে একটা দিক। আমার প্রশ্ন হচ্ছে অন্য দিক থেকে,
এই যে তীব্রমাথা, তারা যে ডিসি দখল করলো, এটা ধ্বংস করে দিচ্ছে। একটা কর্মসূচি দেখাতে পারবে যেটা এই ডিসি এলাকার যারা লোকজন আছেন তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, শিক্ষক, ডাক্তার, ঔষধপত্র থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটা দুর্নীতি হচ্ছে। ইভেন এডিসির কর্মচারীরা মানে মাস শেষ হলে পরে 1 তারিখ 2 তারিখ বেতন পাবে কিনা তার জন্য তাদের সংশয়ে অপেক্ষা করতে হয়। এরকম ছিল নাকি বামফ্রন্ট সরকারের সময়? কাজেই এই জায়গায় দাঁড়িয়ে সব কিছু মানে মানে লন্ডভন্ড করে দিচ্ছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে শুধু আপনার বিরুদ্ধে না, আপনাদের পার্টির বিরুদ্ধে। আচ্ছা, কি অভিযোগ? বড় অভিযোগ বলতে পারেন যে সবসময় আপনারা ত্রিপ্রাসাদের দাবি রেখেছেন বা প্লেইং দ্য ডার্টি পলিটিক্স উইথ ত্রিপ্রাসাদ পিপল। কিভাবে দেখছেন স্যার সেটাকে, মানে অভিযোগ আপনাদের পার্টির বিরুদ্ধে? আমি যে এতক্ষণ বললাম এগুলি কোন পার্টি করেছে তারা দেখার তো একটা দৃষ্টান্ত। যারা এই অভিযোগ করছে, আমি যে এতক্ষণ বললাম, হ্যাঁ, একটা তো কল্পিত না। কি কি কাজ করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার? লড়াইটা কে করেছে? লড়াইটার বিরোধিতা কে করেছে? জনশিক্ষা আন্দোলনের উপর আঘাতকে আনবার চেষ্টা করেছে রাজ পরিবার থেকে। সুধন্যা দেববর্মা, হেমন্ত দেববর্মাকে এই যখন এখানে কনফারেন্স করছিলেন আগরতলায়, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তার আমাত্যবর্গকে সমবেত করে এই জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্যে, তাতেও তারা উপস্থিত ছিলেন। তাদেরকে তুলে নিয়ে মধ্যরাত্রিতে রাজবাড়িতে তাদেরকে হেনস্থা কে করেছে? পেরেছে জনশিক্ষা আন্দোলনকে দাবি রাখতে? আমি কথাটা তুলে, ঐতিহাসিক, এটা কিন্তু নজির, দৃষ্টান্ত, কারোর অস্বীকার করার কিন্তু ক্ষমতা নাই। তাহলে ওখান থেকে শুরু হলো। তারপরে স্লোগান কি উঠলো? প্রজার ভোটে সরকার চাই। এই সামন্ত শোষণের বিরুদ্ধে লড়াই হলো। এখন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজ পরিবারের লোকদের ক্ষোভ বিক্ষোভের অন্যতম কারণ হচ্ছে আমাদের সরাবার ক্ষেত্রে কমিউনিস্টরা ভূমিকা নিয়েছে। জনগণ চেয়েছে, ইয়েস, কমিউনিস্টরা ভূমিকা নিয়েছে, অস্বীকার ঐতিহাসিক। এর জন্য তো আমরা গর্ব অনুভব করি। সামন্ত শোষণ চলবে কেন? হ্যাঁ, এটা গণতান্ত্রিক পদ্ধতি যাবে, স্লোগানটা তাই উঠলো। যাই হোক, এর পরবর্তী সময়ে কংগ্রেস আসলো, বিস্তৃত যাচ্ছি না আমি, এর বিরুদ্ধে লড়াই হলো, মানুষ বামফ্রন্ট তৈরি করলেন, সরকার আসলো। তো এই যে জায়গাটার মধ্যে শুরু করে আজ অবধি যারা এগুলো বলছেন, এটা কোন সময় উঠেছে? এটা বিশেষ করে এই 18 নির্বাচনের আগে দেখা গেছে এই প্রশ্নগুলো উপজাতীয় অংশের একটা গোষ্ঠীকে একসাথে করে, এর মধ্যে একটু লেখাপড়া জানা, হ্যাঁ, তাদেরকে সামনে রেখে প্রচারগুলি আনার চেষ্টা করেছে, যে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আরে দাবিও তো রাখার চেষ্টা করেছে রাজন্য শাসন, কংগ্রেস শাসন। তার থেকে বের করে আনার ক্ষেত্রে মূল লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী শক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কাজে এটা তো মানে একেবারে উল্টো কথাবার্তা বলছেন। নতুন যে প্রজন্ম যারা ইতিহাসের সঙ্গে যুক্ত না এবং জানবারও চেষ্টা বা আগ্রহ তাদের নেই, তাদেরকে সাহায্য করতে হবে। তারা একটু বিভ্রান্ত হবে, কিন্তু আস্তে আস্তে যখন তাদের কাছে সত্যটা যাবে তারা বুঝবেন, আরে আমরা তো ঠকছি। এবং এখনই যারা বুঝতে শুরু করেছেন তীব্রমতা, 4 বছর লাগলো। টিউজেস 1967-তে তৈরি হয়েছিল, লালও না সাদাও না, বইয়া চালাই চাকু জানাই জিন্দাবাদ। ঠিক আছে, এই স্লোগান দিতেই পারে। তো এরাই তো পরবর্তী সময় কংগ্রেসের সাথে মিলে সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে বামফ্রন্ট সরকারটাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করে তারা সরকারে গেল 5 বছর, আধা বেশি সন্ত্রাস। মানুষ 5 বছরের ব্যবধানে তাদেরকে উচ্ছেদ করে আবার বামফ্রন্টকে সরকার আনলো, জোর করে না তো। তাহলে এগুলো কেন হলো? ট্রাইবেল বাঙালি ঐক্যবদ্ধ না থাকলে পরে বামফ্রন্ট সরকার হয় না, আর না হলে পরে এই কাজগুলি হয় না। কাজে এই যে কথাগুলো বলছে, এই কল্পিত সত্য দিয়ে বেশি দূর যাওয়া যায় না, সাময়িক মানুষকে বিভ্রান্ত করা যায়। সব মানুষকে না হলে একটা অংশকে বিভ্রান্ত করেছে। এটা অসত্য কথা, অসত্য কথা। এগুলি মানে নিম্নমানের অপপ্রচার। যখন মত আদর্শের ভিত্তিতে
কর্মসূচির ভিত্তিতে কমিউনিস্টদের, বামপন্থীদের মোকাবেলা করতে পারছে না, তখন এই অসত্যের আশ্রয় নিয়ে বিকৃত বক্তব্য উপস্থিত করে বিপদগামী করার চেষ্টা করছে। এটা তো বেশি দূর যাওয়া যায় না, এখন তো চুপচাপ। এখন গিয়ে অমিত শাহকে অনুরোধ করছে, কেমন না, যে অমিত শাহর বিরুদ্ধে দিল্লিতে বসে যেদিন অনুরোধ করে আগরতলা আসার জন্য, সেদিন তাকে পদত্যাগ করার দাবি করছে মণিপুরের মানুষ। ওখানে ট্রাইবেল আছে, নন ট্রাইবেল আছে, মণিপুরি, অমণিপুরি। তারা বলছে আমাদের রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে। 19 মাস হলো প্রধানমন্ত্রী ওখানে যেতে পারছেন না, তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অমিত শাহ একবার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, খালি সিকিউরিটি অফিসার পাঠালেই হবে, কর্মী পাঠালেই হবে। 60,000 অফিসার সিকিউরিটি পিপুল পাঠিয়েছে, 62,000 লোক মণিপুর থেকে স্থানান্তরিত হয়েছে। কোথায় গেছে তার কোনো খবর নাই। বলে কেন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী? সে পদত্যাগ করুক। আর প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেছে 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি মণিপুরে গিয়ে আলাপ আলোচনা করে সমস্যা থেকে বের করে আনবার চেষ্টা না করেন, আমাদের উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যে যদি একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে রাজ্যটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেন, আমরা কিন্তু আমাদের ব্যবস্থা নেব। হু সেই সো? কাজে যারা এগুলি করছে, খবর যারা রাখে না তারা হয়তো সহজেই বিভ্রান্ত হতে পারেন, কিন্তু খবর রাখে না মনে করার কারণ নেই। ফলে এই সমস্ত কথাবার্তাগুলো কোথায় নেবে? কেমন, আমি তো তাই বলছি, সুনির্দিষ্টভাবে বলুক না যে কোন প্রশ্নে মানে বামফ্রন্ট বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট আন্দোলন উপজাতিদের দাবিয়ে রাখার চেষ্টা। একটা দৃষ্টান্ত দিক আমাদের, একটা দৃষ্টান্ত দিক। কাজে এগুলি মানে আমি এখানে আর একটা উল্টো দিক থেকে বলছি। কিরিট বিক্রম কবার এমপি হয়েছে? কার টিকেটে? বিভূদেবী একবার এমপি হয়েছেন, কার টিকেটে? তিনি 2বার এমএলএ হয়েছেন, কার টিকেটে? তিনি মন্ত্রী হয়েছেন কংগ্রেস উপজাতি যুব সমিতি সরকারের। তাদের ভূমিকাটা কি? পার্লামেন্টে তাদের ভূমিকা কি? দেখলেই তো হয়, কেমন না? আর বামফ্রন্ট সরকার তো আমি বললাম এমপিরাও ওখানে কি লড়াই করেছে, দেখলেই তো হয়। এডিসিটের দিকে তাকালেই তো হয়, কেমন না? সেদিনের এডিসি, আজকের এডিসি। বলছি এগুলো মানে বেশি দূর যাওয়া যায় না। এবং এখন অবস্থাটা কি? মোহ ভাঙতে শুরু করেছে। প্রশ্ন তুলছে যে আমরা প্রতারিত। তুমি সেদিন ভোটে গিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলে 13 আসনে জিতলে, আর এখন তুমি বিজেপির পেটে ঢুকে গেলে, মন্ত্রী হয়ে গেলে, কী ব্যাপার? শুরু করলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন তো একটার পর একটা শেষ করছো, এবং 1 মাস 2 মাস পরে পরই তুমি স্ট্যান্ড পরিবর্তন করছো। তাদের নেতাকে বলছেন, ব্যক্তিগতভাবে তো নেতার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই। এটা আইডিওলজিক কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেন, প্রোগ্রামেটিক যে বিষয় নিয়ে যে লড়াইটা চলছে সেই প্রশ্ন। কাজ না হলে শুধু কথা বলবে, বিজ্ঞাপন দেবে, মানুষ মেনে নেবে কেন? তাতে কি পেটের ক্ষুধা দূর হয়? পেটের ক্ষুধা তো দূর হয় না। কাজে এই জায়গাটা আমাদেরও কাজ হচ্ছে, যেটা বিভ্রান্তি তো একটা তৈরি করতে পেরেছিল, কেমন না? আমি যেমন বললাম কংগ্রেসের 40 ভাগের মতো ভোট বিজেপির বাক্সে গেছে। 18 নির্বাচনে তো আমাদের বামফ্রন্টেরও 5 থেকে 7 ভাগ ভোট কমেছে। কোথায় গেছে এগুলো? তারা পেয়েছে। আবার মানুষের কাছে যখন আমরা যেতে পারলাম, এই শত সন্ত্রাসের মধ্যে এই বাড়িটা তো আক্রান্ত হয়েছে দিনের বেলা। সিআরপি ছিল, যখন আক্রমণ করে তাদের তুলে নিল 15 মিনিট আগে। এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি কত দূর? ডাইরেক্টর জেনারেল পুলিশের হেডকোয়ার্টারটা কত দূর? 300 থেকে 500 মিটার। একজন কেউ গ্রেপ্তার হয়েছে। তাদের দলের পরবর্তী সময় যিনি সভাপতি হয়েছেন, যাকে এখন রাজ্যসভায় পাঠিয়েছেন, ছবি এখনও আছে, তিনি সবার সামনে এই মোটা বাসের মধ্যে ফ্ল্যাগ লাগিয়ে তারাই তো এসে আক্রমণ করলেন আমাদের ডিস্ট্রিক্ট কমিটি অফিস, পাশে একটা সংবাদপত্রের অফিস, এবং আমাদের পার্টি অফিসের মধ্যে আগুন লাগলো, দেশাগত অফিস আক্রমণ করলো। এগুলি তো ঘটনা, এগুলি তো কল্পিত বিষয় না, কেমন না? ফলে এর মধ্যে দাঁড়িয়েই কাজগুলিকে ধ্বংস করে ফেলা, দুর্নীতি মানে এটা একটা মৃগয় ক্ষেত্রে পরিণত করেছে ত্রিপুরা। কারণ হুমকি আছে। এত কিছুর পরেও 23-এর নির্বাচনে রিগিং করতে হলো কেন? 51 থেকে ভোটে 39 আসলো কেন? 44 থেকে আসন কমে গেলে কেন? এটা ত্রিপুরা মতো বুঝতে, ত্রিপুরা মতো তো তৈরি করেছে বিজেপি। তখন যেমন কংগ্রেস তৈরি করেছিল টিউজেস,
এখানে এই স্লোগান দিল, বিজেপির বিরুদ্ধে বলে ভোট নিল, আসন নিল। কারণ উপজাতিদের যে অংশটাকে বিভ্রান্ত করতে পেরেছিল, তাদের ভয় হলো এখন যদি সবাইকে ঠিকঠাক মতো ভোট দেওয়া যায়, তাহলে এই মানুষরা ভোট দিলে পরে এই ভোটটা তো বেশিরভাগটা চলে যাবে, ট্রাইবেল ভোটটা বেশিরভাগ বামফ্রন্টে চলে যাবে, সিপিআইএমে চলে যাবে, তারা আবার সরকার হবে, এই সরকারটা চলে যাবে। ওই সময় চেষ্টা করে যেমন আবার মানে কংগ্রেস টিউজেসের সরকার এই সময় সেই বিজেপি সরকারটাকে রাখার জন্য এই কায়দাটা করেছে। তো এখন কী হচ্ছে, এখন তারাই প্রশ্ন তুলছে কী হলো, আপনি তো যে বিজেপির বিরুদ্ধে কথাবার্তা বলে হ্যাঁ এই কাণ্ডটা করলেন, এখন তো আমরা মানুষের হচ্ছে মুখ দেখাতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের মধ্যেই তো আমরা অন্তর্দহনে এখন জ্বলছি, কি করলাম আমরা। এটা হয়, প্রকৃত সত্যের মুখোমুখি মানুষ যখন হয়, তখন শত্রু মিত্র মানুষ বুঝতে পারে, কেমন না বলে আসছে মানুষের মধ্যে, বোধোদয় হচ্ছে। এভাবে চলে না বেশি দিন, পরিবর্তন হতে বাধ্য। ওরা যেমন পরিবর্তনের স্লোগান দিয়েছিল, দিয়েই সর্বনাশ করছে, এখন মানুষ বলছে আমরা নতুন করে পরিবর্তন চাই, কেমন না। মানুষ তো পেছনে যেতে পারে না, সামনে যায়, সামনে যাওয়ার জন্য বলছে এই সমস্যাগুলির সমাধানের জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। যতনা আমরা